সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকের সংবাদপত্র দেখার আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের সবাইকে। আজ আমাদের অতিথি আমিরুল মোমিনিন মানিক, সিনিয়র সাংবাদিক। মানিক, আপনাকে স্বাগত জানাচ্ছি স্টুডিওতে। আমার ধারণা, আমার বিশ্বাস আপনি বোধহয় এই প্রথম এলেন। আমি প্রথম এলাম। অনেক ধন্যবাদ চ্যানেল আইকে এবং ধন্যবাদ আপনাকে। আপনাকে স্বাগত জানাচ্ছি। আমি একটু শিরোনাম দেখে নিই, আজকে কাগজ কম। আমার দেশের শিরোনাম হচ্ছে স্বচ্ছ নির্বাচন আয়োজনে কতটা প্রস্তুত ইসি, ইরানে হামলা হলে আমেরিকার অপূরণীয় ক্ষতি হবে। মানবজমিন, ট্রাম্পের প্রস্তাব নাকচ খামেনির, লন্ডন বৈঠক, জামাত কেন অতি প্রতিক্রিয়া দেখাচ্ছে। আমাদের সময় আত্মসমর্পণ করবে না ইরান, 7 জনের আমৃত্যু দণ্ডের ব্যাখ্যা প্রদান। কালবেলা মতিঝিলে হচ্ছে সোনার ফ্ল্যাট, পাচারকারীদের সঙ্গে সমঝোতার উদ্দেশ্য টাকা উদ্ধার। দেশ রূপান্তর, আত্মসমর্পণ করবে না ইরান, এনসিপির পক্ষে জামাত, এনসিপি বিপক্ষে বিএনপি সহ সমমনারা। খবরের কাগজ, অনমনীয় ইরান, পাল্টা হুমকি, যুক্তরাষ্ট্রের ঘাঁটিতে হামলা করবে ইরান। দিনকাল, ইরান কারো চাপের কাছে আত্মসমর্পণ করবে না, স্বাস্থ্য পরীক্ষার জন্য হাসপাতালে বেগম খালেদা জিয়া। করতোয়া, ইরান প্রতিরোধ গড়ছে, হামলাও চালাচ্ছে, জাতীয় সাংবিধানিক কাউন্সিল গঠনে একমত কয়েকটি দল। আপনি জানেন যে ইরান ইসরায়েল যুদ্ধ 6ষ্ঠ দিনের নতুন খবর। ট্রাম্পের দিক থেকে একটা প্রস্তাব এসেছে নিঃশর্তভাবে আত্মসমর্পণ করার জন্য ইরানকে। ইরান সাথে সাথে নাকচ করে দিয়েছে এবং তারা লড়াই করবে এবং তারা বলছে যুদ্ধ শুরু হয়ে গেল। আপনি কীভাবে দেখছেন? গত 6 দিন যে যুদ্ধ হয়েছে ইরান এবং ইসরায়েলের মধ্যে, একটা শক্তির খেলা তো সারা বিশ্বই দেখেছে। তবে আমার পর্যবেক্ষণে যেটা মনে হচ্ছে যে ইসরায়েল নৈতিকভাবে হেরে গেছে। সামরিক শক্তিতেও তার যে দুর্বলতা আছে সেটা প্রকাশ পাচ্ছে। কিভাবে সেটা? ইসরায়েল যদি উইন সিচুয়েশনে থাকতো তাহলে আজকে এখানে মার্কিন যুক্তরাষ্ট্রকে আসার কোনো প্রয়োজন ছিল না। মধ্যপ্রাচ্যের 3টি ঘাঁটিতে 30টি যুদ্ধবিমান পাঠিয়ে দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র। যেটা আপনি বললেন যে নিঃশর্ত আত্মসমর্পণ করতে হবে। তো আয়াতুল্লাহ আলী খামেনি তো স্পষ্টভাবে বলেছেন যে আত্মসমর্পণের প্রশ্নই ওঠে না, বরং লড়াই করে এই যুদ্ধের শেষ দেখব এবং ইসরায়েলকে কুপকাত করব। বলা যায় যে দুঃসাহসিক অবস্থান নিয়েছে, সারা বিশ্ব কাঁপানো অবস্থান। এখন ইরানের সক্ষমতা কতটুকু আছে বা নেই সেটা তো আরো সময় গেলে বোঝা যাবে। তবে ইরান যে কৌশলটি নিয়েছে সেটা হচ্ছে ধীরে ধীরে যুদ্ধে চাপ বাড়ানো এবং তার যে অত্যাধুনিক অস্ত্রগুলো আছে, নৈপুণ্য আছে সামরিক, সেটাকে দেখানো। আর ইসরায়েল আমরা দেখলাম যে প্রথম দফাতেই তারা বাজিমাত করতে চেয়েছিল। আগে হামলা করলো ইসরায়েল, যুদ্ধ বিমানে হামলা করলো, তার যে অত্যাধুনিক ক্ষেপণাস্ত্র আছে সেগুলো দিয়ে হামলা করলো। এখন খানিকটা ম্রিয়মান হচ্ছে। সবকিছু মিলিয়ে এখানে যদি মার্কিন যুক্তরাষ্ট্র যুক্ত হয়ে যায় তাহলে নতুন একটা উত্তেজনা দেখা দেবে। এর শেষ কোথায় তা কিন্তু সারা বিশ্বের কেউই জানে না। শেষটা কি ইরাকের মতো হবে? এখনো বোঝা যাচ্ছে না। ইরাকের হামলার আগে যে প্লটটা তৈরি করা হয়েছিল, প্লটটা কাছাকাছি, কিন্তু পরিণতিটা ইরাকের মতো হবে এটা একদম এখনই স্পষ্ট করে বলা যাচ্ছে না। কারণ ওই সময়ের ইরাক আর এখনকার ইরান তফাৎ আছে। কিন্তু প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যেটা বলেছেন যে আমি হামলা করতে পারি, নাও করতে পারি, তবে অন্য কিছু দেখতে পাবে বিশ্ব। তার মানেটা কি? উনি বিভিন্ন সময়ে বিভিন্নভাবে কথা বলেছেন। উনি তো ইরানের সঙ্গে আলোচনা করছিলেন, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে আলোচনার টেবিলে ছিল। এর মধ্যেই ইসরায়েল আক্রমণ করলো ইরানে। আক্রমণের আগে ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন যে আমি এই ধরনের একটা আভাস পেয়েছি যে ইসরায়েল ইরানে আক্রমণ করবে। তারপরে প্রথম দিনের আক্রমণের পর ডোনাল্ড ট্রাম্প কি বললেন? তিনি বললেন যে আমি তো ইরানকে আগেই সতর্ক করেছিলাম যে তারা যদি পারমাণবিক কর্মসূচি থেকে সরে না আসে তাহলে এই ধরনের পরিণতি ভোগ করতে হবে। প্রথম দিন ইসরায়েল যে আক্রমণটা করলো সেটা কিন্তু ভয়াবহ ছিল এবং তারা শক্তিমত্তার প্রয়োগ করে আক্রমণটা করেছে। তখন আমার কাছে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প মনে করলেন যে ইসরায়েল একটু এগিয়ে গেল। তখন তিনি কি ইরানের বিরুদ্ধেই কথা বললেন যে ইরানকে তো আমি সতর্ক করেছিলাম। আবার যখন ইরান তার আক্রমণটাকে শানিত করছে, হ্যাঁ, তখন তিনি খানিকটা পিছিয়ে এসে বলছেন যে আলোচনার টেবিলেই আমাদের সমাধান করতে হবে।
তো এক এক সময় এক এক স্ট্যান্ড নিচ্ছেন। আমি এখানে আসার আগে মানবজমিন দেখে এলাম, মানবজমিন অনলাইনে এই খবরটা এসেছে আন্তর্জাতিক সংবাদ সংস্থাগুলোর বরাতে, যে তিনি বলেছেন আমি হামলা করতেও পারি নাও করতে পারি, মানে দুদল্যমানতা, তিনি কি করবেন। আসলে অনেক সমীকরণের বিষয় আছে, তো ভাবনার বিষয় যে এই মধ্যপ্রাচ্যে যদি এইরকম একটা বড় যুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্র জড়িয়ে যায়, তাহলে বিনা ক্ষতিতে সে বিনা চ্যালেঞ্জে এখান থেকে বের হতে পারবে তা কিন্তু না। এই মুহূর্তে আমরা আমাদের হাতে যে কাগজটা আসছে বাংলাদেশ প্রতিদিনের শিরোনাম হচ্ছে ইরান ঘিরে মার্কিন যুদ্ধ বিমান। ইরানের চারপাশেই, যেটা আপনি বলছেন যে 3টা ঘাঁটিতে যে যুদ্ধ বিমান পাঠিয়েছেন। এখন আজ থেকে 1 মাস আগে আইআরজিসি, যেটা ইরানের বিপ্লবী গার্ড বাহিনী, সেই গার্ড বাহিনীর প্রধান একটা ব্রিফিংয়ে বলেছিলেন যে মধ্যপ্রাচ্যে মার্কিন যুক্তরাষ্ট্রের যতগুলো ঘাঁটি আছে সেই ঘাঁটিকে টার্গেট করে ইরানের সমরাস্ত্র প্রস্তুত আছে। জানি না এটা কথার কথা নাকি সত্যিকার অর্থে যুদ্ধের কৌশল হতে পারে, যুদ্ধের কৌশলও হতে পারে, কিন্তু তার এই উক্তিকে যদি সামনে রাখি, এটা তো স্বাভাবিকই। আমরা 90 দশক থেকেই কিন্তু ইরানের পারমাণবিক কর্মসূচি বিস্তৃত হচ্ছে, তারা পরমাণু এটা কতটুকু সত্য এই নিয়ে তো একটা মানে ধূম্রজাল আছে। এখন শেষ পর্যন্ত যদি ইরাকের মতো হয়, যে কথাটা আপনি বললেন, যে দেখা গেল যে না, কিছুই তারা করতে পারেনি, তবে এটা এই সময়ে মনে হয় না, কারণ তার প্রতিবেশী পাকিস্তানের সঙ্গে তার সম্পর্ক আছে, অন্যান্য মুসলিম রাষ্ট্রের সঙ্গেও তার সম্পর্ক আছে। একটা হলো দৃশ্যমান, আরেকটা হলো যে ভেতরের বিষয়, নৈতিক সমর্থন। তো দৃশ্যমানভাবে অন্য রাষ্ট্রগুলো সমর্থন না করলেও অন্তরালে তো করতে পারে, অন্তরালে অনেক খেলাই চলছে। তো এখন যেটা মনে হচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্র যদি এই চতুর্মুখী হামলা করে ইরানের উপর তার ঘাঁটিগুলো থেকে, যে যে রাষ্ট্রগুলোতে ঘাঁটি আছে তারা এই হামলার অনুমোদন দেবে কিনা। এখন দেখুন যে পরিস্থিতি কিন্তু একটু আলাদা, কারণ এবারই প্রথম দেখলাম যে ইসরায়েল প্রথম হামলার পরে সৌদি আরব এবং তুরস্ক নিন্দা জানালো। আজকে আরব আমিরাতের ক্রাউন প্রিন্স ফোন করেছিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদকে, এরদোয়ানও কথা বলেছেন, রাশিয়ার প্রেসিডেন্ট কথা বলেছেন, চীনের প্রেসিডেন্ট কথা বলছেন। এই আলাপ আলোচনা আছে, কিন্তু এই কথা বলাটা ইরানের জন্য একটা শক্তি বা সাহসের বিষয়, যদিও তারা সরাসরি নামেনি। কিন্তু আরেকটা খবর তো ছড়িয়েছে যে চীনের যুদ্ধাস্ত্র ইরানে পাঠানো হয়েছে, ট্রান্সপন্ডার বন্ধ করে, যেন কোনো হদিস না পাওয়া যায়। যদিও এইসব অসমর্থিত সূত্র, কিন্তু হতে পারে, তো এটা তো অস্বাভাবিক বা অবিশ্বাস্য কিছু না যে হতে পারে না। তো ফলে অনেক হিসেব নিকেশ করছেন ডোনাল্ড ট্রাম্প যে কি করা যায়। তো আমার মনে হয় না যে 1-2 দিনের মধ্যেই যুদ্ধে জড়িয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্র। কিন্তু আপনি জিনিস লক্ষ্য করেছেন যে ভুয়া তথ্যের কারণে মানে সঠিক তথ্যটা কিন্তু পাওয়া যাচ্ছে না। হ্যাঁ, মিস ইনফরমেশনটা এত বেশি, মানে কোনটা যে সত্য কোনটা মিথ্যা এটা বোঝা মুশকিল। যদি আপনি ওয়েস্টার্ন মিডিয়া দেখেন তাহলে মনে হয় ইসরায়েল ইতিমধ্যেই জিতে গেছে, আর যদি আল জাজিরা দেখেন তাহলে সঠিক তথ্যটাই আপনি পাবেন, কিন্তু অন্য জায়গাতেই সেই সূত্র থেকে কোনো খবরই পাওয়া যাচ্ছে না। একটা বিষয় যেমন অনেকে এই প্রশ্নটা করেছেন যে যখন ইসরায়েল ইরানে আক্রমণ করছে শত শত মৃত্যুর খবর আমরা পাচ্ছি, আবার ইরান যখন ইসরায়েল আক্রমণ করছে তখন 2 জন 3 জন 10 জন খবর পাওয়া যাচ্ছে না। তবে এটা তো সত্য যে ইসরায়েলের এই বর্তমান নেতানিয়াহু সরকার মিডিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে রেখেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সাংবাদিকরা সেখানে কাজ করতে পারছে না। আমরা যা ফুটেজ পাচ্ছি তা ইসরায়েলের সীমান্তবর্তী যে দেশগুলো আছে সেখানকার নাগরিকরা কিন্তু বিভিন্নভাবে এগুলো উঠিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দিচ্ছে। তবে গ্রহণযোগ্য সংবাদ মাধ্যম তো 2-1টি আছে, মিডল ইস্ট আই, এরপর আপনি বললেন যে খুব পরিচিত আল জাজিরা। তো কিছু কিছু সংবাদ তো সত্য, অকাট্য, এমন না যে মানে ইসরায়েল মারলে হাজার হাজার মারা যাচ্ছে, ইরান মারলে মরছেই না, এই যে চিত্রটা সেটা তো আসলে বাস্তব না। তো নিশ্চয়ই এই যে খবরের উপর নিষেধাজ্ঞা আরোপ, এটাও আসলে স্বাধীন সংবাদ প্রবাহের উপর একটা হুমকি। আর যুদ্ধের সময় অবশ্যই এই প্রপাগান্ডাটা হয়। হ্যাঁ, এটা প্রপাগান্ডা হয় সবসময় না। ইরাক যুদ্ধের সময় এটা একটা কৌশল, অস্ত্রও বটে। ইরাক যুদ্ধের সময় দেখেছি, আমি ছিলাম তো সেখানে। আপনি তো কভার করেছিলাম। যাই হোক, কালের কণ্ঠে যে শিরোনাম সেটা হচ্ছে বাংলাদেশের বিপদ বহুমুখী। এটা হুমায়ুন কবিরের, রাষ্ট্রদূত হুমায়ুন কবিরের বরাতে তারা বলছে বাংলাদেশ কিন্তু এটা বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দা তো না, বাংলাদেশের মধ্যেও তো এই এফেক্টটা হবে, যুদ্ধ যদি শুরুই হয়ে যায়
তাই তেলের দাম তো ইতিমধ্যেই বাড়তে শুরু করেছে। অবশ্যই, কারণ মধ্যপ্রাচ্য তো তেল উৎপাদন করে এবং সেখানে তেল উৎপাদক রাষ্ট্রগুলো যদি বিপদাপন্ন হয় তাহলে তো স্বাভাবিক, শুধু বাংলাদেশ না সারা পৃথিবীতে একটা সংকট হবে। এমনিতেই রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের কারণে আমরা ব্যাপক ক্ষতির মুখে, বিশেষ করে জ্বালানি সংকট তো ভয়াবহ অবস্থা ধারণ করেছে। আপনার নজরে পড়েছে কিনা যে ইসরায়েলের পক্ষ থেকে একটা ভিডিও করা হয়েছে, একটা ভিডিওগ্রাফি মানচিত্র দিয়ে, যে পৃথিবীর কোন কোন রাষ্ট্র থেকে হুমকি আসতে পারে। সেখানে কাশ্মীরের সঙ্গে জুড়ে দেওয়া হয়েছে পাকিস্তানকে, পুরো কাশ্মীরকে, এবং ভারতের যে মানচিত্র সেইখানে বাংলাদেশকেও ইন্ডিকেট করা হয়েছে যে বাংলাদেশ থেকেও হুমকি আসতে পারে তাদের জন্য। তো এটা অনেকেই অনেকভাবে বিশ্লেষণ করছেন। তো বাংলাদেশ তো আসলে সবসময় প্রতিবাদী রাষ্ট্র, 1971 সালে মুক্তিযুদ্ধ করে স্বাধীন হয়েছে। ওই সময় তো ইসরায়েল স্বীকৃতি দেবার পরেও বাংলাদেশ স্বীকৃতি গ্রহণ করেনি, এবং বাংলাদেশের অসংখ্য মানুষ আরব ইসরায়েলের 1967 সালের যে যুদ্ধ হয় সেখানে অংশগ্রহণ করেছে। সাইফুল আজম নামে একজন বিমান সেনা কর্মকর্তা, তিনি তো অসাধারণ অবিস্মরণীয় ভূমিকা পালন করেছেন। শুধুমাত্র মানে অর্থনৈতিক ক্ষেত্রে না, অন্যান্য অনেক ক্ষেত্রে প্রভাব পড়তে পারে বাংলাদেশের উপর এই যুদ্ধ। যেমন কেমন পড়তে পারে? যেমন কূটনীতির ক্ষেত্রে এখন দেখা গেল যে গতকালকের ঘটনা হচ্ছে মিশর সহ 21টি রাষ্ট্র, এখানে আফ্রিকার রাষ্ট্র আছে, এশিয়ার আছে, ল্যাটিন আমেরিকার রাষ্ট্র আছে, তারা ইরানের পক্ষে বিবৃতি দিয়েছে। 21টি রাষ্ট্রের মধ্যে বাংলাদেশ নেই। এখন বাংলাদেশ তার পলিসি কি নেবে, যে বাংলাদেশ এখন ফিলিস্তিনের পক্ষে এর আগে কথা বলেছে, একটা মধ্যম পন্থা অবলম্বন করেছে। এখন যদি বাংলাদেশ সরাসরি ইরানের পক্ষে কথা বলে তাহলে তার পশ্চিমা বন্ধুরা কি প্রতিক্রিয়া দেখাবে সেটিও নিশ্চয়ই ভাবছে, এবং 6 দিনের মধ্যে বাংলাদেশ তো কোনো প্রতিক্রিয়া দেখায়নি এখন পর্যন্ত। তো প্রতিক্রিয়া দেখাতে গেলে একটা পক্ষ অবলম্বন করতে হবে, তো এটি তো অবশ্যই একটা জটিলতা এবং আমাদের অবস্থান হচ্ছে যে যুদ্ধ নয়, শান্তি, শান্তির পক্ষে। তো এইটাই মানে পররাষ্ট্র সচিব বোধহয় এরকম একটা ইঙ্গিত করেছেন আর কি। হ্যাঁ, উনি কোনো পক্ষ না নিয়ে এটা বলেছেন। বাংলাদেশের পক্ষে খুব এটা কি সহজ না, অবশ্য কঠিন কোন বিষয়টা? এইভাবে সরাসরি কোনো অবস্থান নেওয়া বাংলাদেশের পক্ষে সরাসরি অবস্থান নেওয়া ঠিক হবে না। এই মানে কি, মানে সৌদি আরব, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া তারাও তো নেয় নাই বোধহয় কোনো পজিশন। সৌদি আরব তো নিন্দা জানিয়েছে ইসরায়েলের এই হামলার। এরপর মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, দুটি রাষ্ট্রই কিন্তু সবসময় ফিলিস্তিনের পক্ষে সোচ্চার। কিন্তু এবারের যে ঘটনা, সেই ঘটনায় মালয়েশিয়া এবং ইন্দোনেশিয়া এখন পর্যন্ত কোনো বিবৃতি দেয়নি স্পষ্টভাবে। তবে আরেকটা খবর, এটা ইরানের পক্ষ থেকেই মহসিন রেজাই, তিনি মেজর জেনারেল, সামরিক কর্মকর্তা, তো তিনি একটা আহ্বান জানিয়েছেন যে সৌদি আরব, ইরান, পাকিস্তান, তুরস্ক মিলে একটা ইসলামিক সেনাবাহিনী করা যায় কিনা। এটা প্রথম উচ্চারণ করে আনোয়ার ইব্রাহিম, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। তিনি বলেছিলেন ফিলিস্তিনের জন্য যে এই ধরনের একটা কম্বাইন্ড আর্মি যদি করা যায় ফিলিস্তিনের পক্ষে যারা কাজ করবে। তো এই প্রতিধ্বনি শুনলাম এখন ইরানের মহসিন রেজাইয়ের কাছ থেকে। তো এগুলো তো আইডিয়া, কিন্তু এগুলো বাস্তবে পরিণত হওয়া তো খুব কঠিন ব্যাপার, সময় সাপেক্ষ। কিন্তু এখন যে পরিস্থিতি তাতে তো মানে যুদ্ধ লেগেই যাবে বলে মনে হচ্ছে। যুদ্ধ তো ঘোষণা দিয়ে দিয়েছেন, মানে আলোচনায় বা যুদ্ধ বিরতির কোনো সম্ভাবনা তো আপাতত নেই। না, মনে হচ্ছে না এই কারণে যে এখানে মার্কিন যুক্তরাষ্ট্র একটা পর্যবেক্ষকের ভূমিকায় আছে। যদিও তারা ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দিচ্ছে, কিন্তু তারা আবার মনিটরিংও করছে যে পরিস্থিতি কোন দিকে যায়। যদি ইরান সত্যিকার অর্থেই একটু উইন সিচুয়েশনে চলে যেতে থাকে, তখন ডোনাল্ড ট্রাম্প আহ্বান জানাবেন যে আসেন আলোচনায় বসি। আর ইসরায়েল যদি আবার ঘুরে দাঁড়াতে পারে বা ইরানকে ধসিয়ে দিতে পারে, তখন তো এই প্রশ্নটা আসবে না। সুতরাং পশ্চিমা বিশ্ব দাবার কার্ড নিয়ে বসে আছে যে কোনটা হলে কোনটা চাল দেব। আর মুসলিম বিশ্বের কথা যদি বলি, মধ্যপ্রাচ্যের রাষ্ট্রগুলো একটা দোদল্যমানতার মধ্যে আছে। কেমন দোদল্যমানতা? যে এখানে শক্তিশালী নিঃসন্দেহে তুরস্ক, সমরাষ্ট্রের দিকে গত কয়েক দশকে তারা উন্নতি করেছে। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান বিভিন্নভাবে বিভিন্ন ধরনের কথা বলছেন। কেমন কথা? যে ইসরায়েল এটা যথার্থ করছে না, মানবাধিকার লঙ্ঘন করছে।
ইরানের প্রতিরোধ গড়ে তোলার অধিকার রয়েছে, এই ধরনের কথাবার্তা। মাঝামাঝি কিন্তু মানে ইরানকে সাপোর্ট দেওয়া সরাসরি সেই দিকে কিন্তু এগুচ্ছে না, সবাই তার গা বাঁচাতে চাচ্ছে। না, কিন্তু দুর্ভাগ্য হচ্ছে যে ওআইসি বলেন, আরব লীগ বলেন, তারা তো কোনো ভূমিকাই পালন করছে না। না, কোনো ভূমিকা নিচ্ছে না। তো এই ধরনের সংগঠন থাকার মানেটা কি আমি তো জানি না। এটা আসলে নাম সর্বস্ব হয়ে গেছে। আরব লীগ, ওআইসি, আরও তো সংগঠন আছে, ওপেক আছে। তো এই সংগঠনগুলো আসলে এখন কোনো কার্যকর ভূমিকা নিতেও পারবে না, কারণ প্রত্যেকটা সংগঠনেরই প্রধান বা চেয়ার করছে কোনো না কোনো রাষ্ট্র। এখন সেই রাষ্ট্রের যিনি প্রধান, তার সদিচ্ছা নেই সরাসরি কোনো উদ্যোগ নেবার। জাতিসংঘের পক্ষ থেকেও তো দৃশ্যমানভাবে কি কার্যকর কিছু করা যাচ্ছে না। তো সেই জন্যে এখন পরিস্থিতি জটিলতার দিকেই যাচ্ছে। তো এইটা যদি বিস্তৃত হয়, আমি বলবো যে ইসরায়েল হেরেই গেছে, কারণ ইসরায়েল হেরে না গেলে মার্কিন যুক্তরাষ্ট্র তো এখানে আসতো না। এখন মার্কিন যুক্তরাষ্ট্র তার একটা নৈতিক দায়িত্ব মনে করে ইসরায়েলকে রক্ষা করার। ইসরায়েল পরাজিত হওয়া মানে মধ্যপ্রাচ্যে তাদের শক্তি ক্ষয়ে যাওয়া। তো যে কারণে তারা ইসরায়েলকে পরাজিত হতে দিতে চাইবে না। এখন যে যুদ্ধটা চললো 6 দিন ধরে, এর পেছনে কি মার্কিন যুক্তরাষ্ট্র ছিল না? অবশ্যই ছিল, কারণ যে কোনো অত্যাধুনিক অস্ত্র আবিষ্কার হওয়ার সঙ্গে সঙ্গে তেল আবিব পেয়ে যায়, এবং তাদের সাথে যে সামরিক চুক্তি সেটা কি, যে একে অপরের পরিপূরক হয়ে কাজ করবে। তো সেখানে মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলকে পৃষ্ঠপোষকতা দেবে, এটা একটা স্বাভাবিক ঘটনাই ধরে নিচ্ছি। কিন্তু মধ্যপ্রাচ্যের যে রাষ্ট্রগুলো আছে, তারা যদি অন্তত ইসরায়েলের সঙ্গে সম্পর্ক বিস্তৃত না করে, সম্পর্ককে শক্ত না করে, তারা যদি অন্তত নিরপেক্ষ থাকতো, তাহলেও প্রচন্ড চাপের মধ্যে পড়ে যেত এই নিপীড়ক রাষ্ট্র। মানে আপনি নিশ্চয়ই দেখেছেন ভারতীয় মিডিয়ার খবর, সেটা হচ্ছে যে পাকিস্তানের সেনাবাহিনী প্রধান ফিল্ড মার্শাল আসিফ মুনির ওয়াশিংটনে মানে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করছেন। এটা এই ডেভেলপমেন্টটা তো হঠাৎ করেই হলো বলে মনে হয় নাকি? এটার এই ঘটনার একটা কারণ থাকতে পারে, একটা প্রেক্ষাপট নিশ্চয়ই আছে। একটা খবর তো ছড়িয়েছে, যে এই খবর ছড়িয়েছে মানে স্পষ্টভাবে ওই মেজর জেনারেল মোহসেন রেজাই তিনি ব্রিফিং করে বলেছেন যে যদি ইসরায়েল ইরানে পারমাণবিক হামলা চালায়, তাহলে পাকিস্তান পাল্টা হামলা চালাবে। এটা কিন্তু একটা বিবৃতি, একজন শীর্ষ কর্মকর্তার বিবৃতি। পাকিস্তান এই প্রেক্ষাপটে কি করবে এটা নিয়ে সবারই আগ্রহ, কারণ পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। আমি 2 দিন আগে একটা ব্রিফিং শুনলাম পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা মোহাম্মদ আসিফ। তিনি একটা দুর্দান্ত বিষয় সামনে এনেছেন। তিনি বলেছেন যে ইসরায়েল তো এনটিপি স্বাক্ষর করেনি, পারমাণবিক নিরস্ত্রীকরণ যে চুক্তি সেটা তো স্বাক্ষর করেনি, আর মাত্রাতিরিক্ত পারমাণবিক সক্ষমতা অর্জন করার যে হম্বিতম্বি করছে ইসরায়েল, বা তারা সক্ষম বলে দাবি করছে, সেটাও তো আসলে সভ্যতার কোনো নিয়ম অনুযায়ী গ্রহণযোগ্য না। সুতরাং ইসরায়েল যখন পারমাণবিক অস্ত্রের কথা বলে, তারা অস্ত্রের অধিকারী হয়, তখন বিশ্বের শক্তিধর রাষ্ট্রগুলো চুপ থাকে। তো ইরান যখন এটাকে নিয়ে কাজ করতে যায়, বা তারা ঘোষণা দেয় যে আমরা মানবিক প্রয়োজনে করছি, তারপরেও তাদের উপর যুদ্ধ চাপিয়ে দেওয়া হয়। তো এইটা কিন্তু একটা দুর্দান্ত পয়েন্ট, কারণ আপনি বলছেন যে পারমাণবিক অস্ত্র তৈরি করা যাবে না, কিন্তু আপনার চোখের সামনে আরেকটা রাষ্ট্র করছে, তাকে কিছু বলছেন না, অথচ আপনি ইরানকে বলছেন। এবার আসি দেশের খবরে। হ্যাঁ, অবশ্যই দেশের খবর হচ্ছে, আপনি জানেন যে জাতীয় ঐক্যমত্য কমিশনের যে বৈঠকে রাজনৈতিক দলগুলো অংশ নিয়েছে গতকাল, মানে আজকে আমাদের কি দিনের শেষে আমরা যেটা বলছি সেটা হচ্ছে যে সাংবিধানিক একটা কাউন্সিলের কথা নিয়ে আলোচনা হয়েছে, এবং মানে বাকবিতণ্ডাও হয়েছে, ভিন্ন মত হয়েছে, স্বাভাবিক। এখানে বিএনপি বলেছে তাদের মত নেই, আর জামাত এবং এনসিপি বলছে যে তাদের এতে সায় আছে। আপনি কিভাবে দেখেন বিষয়টাকে? ঐকমত্য কমিশন, এখন সবাই কি সব বিষয়ে একমত হবে তা না, ভাবার কারণ নাই, ভাবার তো কারণ নাই, সবার আলাদা আলাদা দৃষ্টিভঙ্গি আছে। মোটা দাগে কাছাকাছি আসতে হবে, ছাড় দিয়ে বিএনপি 2-3টে বিষয় ছাড় দেবে, জামাত এনসিপি অন্যান্য পার্টিগুলো ছাড় দেবে,
ছাড় দিয়ে তো এক জায়গায় আসতে হবে। আর এটা ভাবারও কারণ নাই যে সব বিষয়ে ঐক্যমত্য হয়ে যাবে, হয়ে যাওয়ার কথা না। এটা হলে তো বাংলাদেশের সংকটই হতো না, তাহলে তো কোনো সংকটই হতো না। এবং শুধু তাই না, ভিন্ন মত বলেও তো কথা আছে। নেলসন ম্যান্ডেলা একটা কথা বলেছিলেন যে আমার জাতিগোষ্ঠীর মধ্যে অত্যন্ত ক্ষুদ্র জাতিগোষ্ঠী যদি থাকে, তার যদি একজন প্রতিনিধিও থাকে, সেও যেন তার অধিকারের কথাটা বলতে পারে, হ্যাঁ, সেই জন্য আমি লড়াই করি। তো এখন বিষয় হলো যে দ্বিমত থাকবেই, দ্বিমতের মধ্যেও কিভাবে একমত হওয়া যায়, খুব গুরুত্বপূর্ণ বিষয়ে একমত হওয়া যায়, সেদিকে নজর দিতে হবে। এনসিপি জামাত একমত, কিন্তু বিএনপি একমত না। এখন এটাকে কিভাবে আপনি টেবিলে ঐক্যের মধ্যে আনবেন? আনতে হবে, কাউকে না কাউকে ছাড় দিতে হবে। আবার বিএনপিকে আরেকটা বিষয়ে ছাড় দিতে হবে। এটা না হলে তো শেষ পর্যন্ত কোনো কিছুই হবে না। আজকে তো হট্টগোল হলো, শুনেছেন সিপিবির সঙ্গে 3টা পার্টি বেরিয়ে এসেছিল, গণফোরাম, সিপিবি এবং বাংলাদেশ এলজিপি, যেটা ওই শাহাদাত সাহেব, কর্নেল অলি সাহেবের দল থেকে বেরিয়ে গিয়ে নতুন করেছেন। এই 3টা দল ওয়াকআউট করেছে। তো ওয়াকআউট করলো কি, তাদেরকে অভিযোগ হচ্ছে কথা বলতে দেওয়া হয় নাই, মানে পর্যাপ্ত সময় দেওয়া হয়নি। তো আমার মনে হয় যে এই বিষয়গুলো দেখা উচিত। দল যতই ছোট হোক বড় হোক সেটা বিবেচনা না নিয়ে, যেহেতু আমি বাড়িতে ডেকেছি, অন্তত কথা তো শুনবো, একমত হই বা না হই, তো সেটা করা উচিত সরকারের। আর নিরপেক্ষতা হানির কথা যেটা বলা হচ্ছে বিভিন্ন জায়গা থেকে, সেদিকেও আসলে নজর দেওয়া প্রয়োজন। মানে যেন কোনোভাবেই এই সরকার কোনো দিকে ঝুঁকে না যায়, যে না একজনকে বেশি দেখছি আরেকজনকে দেখছি না। আরে বাবা, এইখানে তো কথাই বলতে চাচ্ছে, এখানে তার অন্য কিছু নিয়ে যেতে চাচ্ছে না, অন্য কিছু দাবিও করছে না। তো কথা বলতে দেন। আমার মনে হয় যে সবাই কথা বলে মনের কথাগুলো খোলামেলা বলুক, রাষ্ট্র নিয়ে দেশ নিয়ে ভাবনাগুলো বলুক, এর মধ্য দিয়ে যে বিষয়গুলো একমত হওয়া যায় এই নির্বাচনের আগে, সেগুলো হোক, এটা ইতিবাচক। কিন্তু সেটা যদি না হয় তাহলে শেষ পর্যন্ত ভালো হবে না। আমরা দেখছি যে কোথাও কোথাও দ্বিমতটা প্রকট আকারে দেখা যাচ্ছে, সেটা সুন্দর দেখাচ্ছে না। আমরা যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করি, হাতে খুব বেশি সময় নেই, 8 মাস। আসলে 8 মাসও তো না, কিন্তু অনেক সময় দেখা গেছে 1 বছর 1.5 বছর আগে তো নির্বাচনের তারিখ পর্যন্ত ঘোষণা করা হয়ে যায়। এইবার তো এই সময়টা নেওয়া হচ্ছে, এই জন্যই কিন্তু একটা বিভ্রান্তি বাড়ছে আর কি। সেটাই। নির্বাচন কমিশন যদি ঘোষণা দেয়, আর যেটা 8 মাস, তো এই মাসও তো চলে গেল, এই মাস চলে গেল, ফেব্রুয়ারিতে তো নির্বাচনী, ও মাস তো ওইটা তো ধরা যাবে না। তাহলে আমরা 6 মাস ধরতে পারি সর্বোচ্চ। তো 6 মাস মানে অনেক কম সময়। এর মধ্যে জুলাই সনদ, সংস্কার বাস্তবায়ন, বিচারের দৃশ্যমান অগ্রগতি, সরকার যেটা বলছে, তো অনেক কাজ। মানে 24 ঘন্টা কাজ করেও আসলে কতটা এগোতে পারবে সন্দিহান। এখন যে মুহূর্তে যেটা নিয়ে আলোচনা হচ্ছে যে লন্ডন বৈঠকে কি হয়ে গেল, এমন এই লন্ডন বৈঠক থেকেই কিন্তু এই যত বিতর্ক হচ্ছে এবং সন্দেহ বিশ্বাস আরও বাড়ছে দলের মধ্যে। বিশেষ করে জামাতে ইসলামের যে এখানে অবস্থান, এটা নিয়েও অনেকে প্রশ্ন তুলছেন যে আসলে জামাত বরাবরই এটা অন্যরকম রাজনীতি করে, যেটাতে সাধারণত আবেগ থাকে কম। কিন্তু এবার তারা আবেগের বশবর্তী, আমি জানি না কী কারণে, অনেকেই বলছেন, আমার ঠিক বলতে পারবো না। হ্যাঁ, আমরা লন্ডন বৈঠকের পরে জামাতকে দেখলাম যে তীব্র প্রতিক্রিয়া জানাতে, এনসিপিও প্রতিক্রিয়া জানিয়েছে। একটা বিষয় যে লন্ডন বৈঠকের আগে জামাতের আমির এবং নায়েবে আমির দুজনেই বেগম খালেদা জিয়া এবং তারেক রহমানের সঙ্গে লন্ডনে সাক্ষাৎ করেছিলেন। তো তারা যেটা বলছে যে আমরা বৈঠক নিয়ে কোনো কথা বলছি না, কথা বলছি যৌথ বিবৃতি নিয়ে। আমি এইখানে একটা বিষয়ে সামনে আনতে চাই। ওই বিবৃতিটা নিশ্চয়ই আপনি দেখেছেন, এটা প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া আছে। কিন্তু আপনি দেখবেন যে এটা তারেক রহমানের ফেসবুকে নেই। আমি সার্চ করেছি, এটা প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুকে দেওয়া আছে। তো সেইখানে একটা বিষয় বলা আছে যে সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন পড়বে যদি ফেব্রুয়ারিতে নির্বাচন করি। আমার কথা হলো যে এটা যেহেতু যৌথ একটা বিবৃতি, এই নির্বাচনের আগে সংস্কার এবং বিচারের দৃশ্যমান অগ্রগতি কে করবে? সরকারই তো করবে। তো কাকে কি শর্ত দিচ্ছে? এটা বলছে কিন্তু সরকার বলছে যে ফেব্রুয়ারিতে নির্বাচন করা যেতে পারে, তবে দৃশ্যমান অগ্রগতি প্রয়োজন বিচার এবং সংস্কারের।
তো এটা তো আপনার হাতেই তো ছড়ি, Yeah, আপনার হাতেই তো না চাই, আপনি কাকে বলেন? আমি এক্ষেত্রে বলবো যে ঘোষণাটা সুস্পষ্ট হওয়া দরকার। এখনো দুদণ্যমানতার মধ্যে থাকার কোনো প্রয়োজন নাই। ফেব্রুয়ারির কত তারিখ হবে বলে দেন, রাইট। সুস্পষ্ট করে বলেন যে 12 তারিখ হবে। অনেকে একটা ধারণা করেছে যে 12 তারিখে, 19 তারিখ থেকে রমজান শুরু হয়ে যাচ্ছে। তো তাহলে সেটা ঘোষণা করেন, নির্বাচন কমিশনের মাধ্যমে ঘোষণা যদি করতে হয় তফসিল বা কিভাবে, সেটা করে ফেলেন। এই অন্ধকার, এই ধোঁয়াশার মধ্যে থাকার কি প্রয়োজন? তো চাই না। সুতরাং এখন যে রাজনৈতিক দলগুলো এটা নিয়ে আবার কথা বলছে নেতিবাচক ইতিবাচক, তা আমি মনে করি যে এইগুলো সকল এটা কিছু এখন মিলিয়ে- যেটা হচ্ছে এটা বেহুদা বিতর্ক। হ্যাঁ, সকল কিছু মিলিয়ে আসলে যেহেতু নির্বাচনের দিকেই আমরা যাচ্ছি, পরিপূর্ণভাবে চলে যাওয়া দরকার। বরং টেকনিক্যাল বিষয়গুলোর দিকে নজর দেওয়া দরকার, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকবে কিনা, ভোটাররা ভোট কেন্দ্রে যেতে পারবে কিনা। বা আপনি নিশ্চয়ই জানেন ওই বিষয়টা যে সংস্কার কমিশনে আসছে, নির্বাচনী ব্যবস্থা সংস্কার কমিশনে, যে এবার নির্বাচন কমিশন থেকে প্রচারণার ব্যবস্থা করা হবে। ধরুন প্রত্যেকটা সংসদীয় আসনে 5টা প্রচারণার ব্যবস্থা করা হবে। সব প্রার্থীরা সেখানে গিয়ে আধা ঘন্টা করে কথা বলবেন, তারপরে সাদা কালো পোস্টার করে দেবে নির্বাচন কমিশন। এই বিষয়গুলো যদি বাস্তবায়ন করা যায় তাহলে এটা তো কিন্তু অনেকখানি কি হবে, অগ্রগতি আর কি। অনেক অনেক বড় ব্যাপার হবে। মানে হাতে সময় নেই, শেষ করতে হবে। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আপনারা যারা এই অনুষ্ঠান দেখলেন, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানে বিদায় চাইছি।